বুঝতে পারছো? ম্যাম কথা অনেক আস্তে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কথাটা? 22 তারিখে তোমাদের কোনো আইটেম হয় নাই এখনো। হ্যাঁ, আইটেম নিয়ে চিন্তা করতে মানা করা হয়েছে, চিন্তা করতে হবে না আইটেম নিয়ে। আইটেম অ্যাসাইনমেন্ট দিতে বলছে, অ্যাসাইনমেন্টটা মেসেঞ্জার কোনো গ্রুপে আমার সাথে আমারটা অন্যদের সাথে অন্যদেরটা মেসেঞ্জার গ্রুপে জাস্ট অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দিলে আইটেম ক্লিয়ার হয়ে যাবে। Ma'am, please speak in English. If I speak in English, the other people have problem understanding. I will repeat it in English again. Okay, ma'am. Don't worry. Okay, today I want to teach regulation of respiration. এটা একদম পড়ানো হয়নি, সো আগে রেগুলেশনটা পড়াই, তারপরে আবার পালমোনারি সার্কুলেশনটা বাকি আছে, ওটা পড়াবো, and then if I have time I will teach the ventilation perfusion ratio. Again, because last time I think you didn't understand. I'm going to go really fast. Whatever you can pick up is enough. In the card panel, we're not going to ask you any hard questions. We're going to ask you only basic questions. You will not have problem if you just read the basic things, okay? You don't have to worry about it. You don't have much time, only 7 days time. So শুধু basic গুলা catch করবা, basic গুলা পড়বা। মানে যেগুলো না পারলে পাস হবে না ওগুলাই পড়বা। আমি যত কথাই বলি না কেন, যেগুলো আসলে খুব দরকার সেগুলোই পড়বা, ঠিক আছে? আমি দ্রুত যাবো কারণ মোটে টাইম নাই। আমার সাথে তোমাদের এই সপ্তাহে আর কোনো ক্লাস নাই। এই ক্লাসের পরে আমি দুটা কোয়েশ্চেন দিব। You will do it as an assignment, and if you open a messenger group with me, you can send the pictures to me. Then your items will be cleared. And I'm hearing that maybe offline class might start. If it's offline class should start, then we will have the test on the 22nd. অফলাইনই হবে, এসে পরীক্ষা দিবা। আর যদি অফলাইন ক্লাস না শুরু হয় then maybe অনলাইন টেস্ট হবে or anything else, এটা ডিসিশন নিবে আমাদের ডিপার্টমেন্টের হেড, এটা আমি জানি না খুব একটা, কিন্তু পরীক্ষা হবে এটা বলতে বলা হচ্ছে, তোমাদেরকে প্রিপারেশন নিতে বলা হচ্ছে, ওকে? I hope foreigners and everybody can understand what I said. Okay, now regulation of respiration is not that very important, but there are some basic questions যেগুলো আসে, সেগুলাই আমি বলবো। অনেক কিছু আমি দেখছি, কিন্তু এত কিছু তোমাদের মানে তোমরা সেখান থেকে শুধু বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করবা, আর অনেক কিছু না বুঝলে আবার পড়ে কারণ আমার এখন আজকে 2-3 বার বলার মতো টাইম নেই, সময় নেই, যেহেতু অনেকগুলো টপিক একসাথে। আচ্ছা ঠিক আছে, রেগুলেশন অফ রেসপিরেশনে আমরা প্রথমে যে কোয়েশ্চেনটা তোমাদের আসে সেটা হচ্ছে রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি সেন্টার একটা ফিগার আসে, এটা হচ্ছে ডায়টনের ফিগার, এই ফিগারটা আঁকা শিখবা, ঠিক আছে? Respiratory center টা হচ্ছে আমাদের, it's in the medulla oblongata of the brain. Medulla is this is the medulla oblongata and this is the pons, okay? ম্যাম স্লাইড চেঞ্জ হতেছে না ম্যাম। ম্যাম স্লাইডে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? চেঞ্জ হতেছে না। চেঞ্জ হচ্ছে না? জি ম্যাম। কোনখানে আছো? ফিগার দেখছো? ফিগার 42.1 এটা ম্যাম রেসপিরেটরি সিস্টেম শুধু দেখা যাচ্ছে, ফিগার দেখা যাচ্ছে না, শুধু রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা দাঁড়া, আমি আবার ট্রাই করছি। কি যে অবস্থা, আবার সমস্যা হচ্ছে। এখন কিছু দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। এখন দেখা যাচ্ছে রেসপিরেটরি সেন্টারটা? ইয়েস ম্যাম। ওকে, তো দিস ইজ দ্য রেসপিরেটরি সেন্টার। এই পিকচারটা ড্র করা শিখবা, এটা অ্যাসাইনমেন্টে থাকবে, ড্রয়িং অফ দিস, এটা ইউনিটেড আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে কি তোমার রেসপিরেটরি সেন্টার, যে তোমার 4টা গ্রুপ আছে, একটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, হ্যাঁ ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, এটা হচ্ছে মেডালা, মানে পুরাটা হচ্ছে ব্রেন স্টেম, ব্রেন স্টেমে মিড ব্রেন থাকে উপরে, তারপর পন্স থাকে, তারপর মেডালা অবলঙ্গটা থাকে। আমাদের রেসপিরেটরি সেন্টার টোটালি কিন্তু মেডালা অবলঙ্গটাতেই মোটামুটি সেন্টার থাকে। তো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা হচ্ছে একটু সামনে, আর ডরসাল রেসপিরেটরি গ্রুপটা হচ্ছে একটু পিছনে, যেটা সামনে, এটা সামনের দিক। এই ছবিটা আঁকা শিখবা। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা বোথ এক্সপিরেশন এবং ইন্সপিরেশনে হেল্প করে। আর ডরসাল রেসপিরেটরি গ্রুপটা হচ্ছে আমাদের মেইন, যেটা ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এটা হচ্ছে মেইনলি আমাদের ইন্সপিরেশনের জন্য ইম্পর্টেন্ট, কোয়াইট ইন্সপিরেশনের জন্য। আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা খুব একটা ইজ নট, মানে এটা মেইন জিনিস না, মেইন কিন্তু
এটা নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটেরিয়াস বলে এই জায়গাটাকে, নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটেরিয়াস, এটা তো গাইডনে আছে। আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ হচ্ছে এই গ্রুপ অফ নিউরনটা আমার হচ্ছে পোস্ট এক্সপিরেশন এন্ড পোস্ট ইন্সপিরেশনে এখান থেকে ইম্পালসের প্রয়োজন হয়। এখান থেকে এটা হচ্ছে এগুলো হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে হচ্ছে সেল বডি অফ দ্য নিউরনস। এই সেল বডি অফ দ্য নিউরনস থেকে এক্সনস গুলা, এই যে এখান থেকে এক্সনস গুলা যাবে হচ্ছে আমার স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র মোটর নিউরন, যেগুলো হচ্ছে আমার রেসপিরেটরি মাসলস গুলোকে সাপ্লাই দিবে। So you have to remember that this is a collection of cell bodies. These are nucleuses. Nucleus is a collection of cell bodies. And the cell bodies from here, the axons go to the anterior motor horn, যেটা anterior যে হর্নটা থাকে স্পাইনাল কর্ডে, সেখানে যে আলফা মোটর নিউরন থাকে যেগুলো হচ্ছে মাসলকে সাপ্লাই দেয়, ওদেরকে হচ্ছে এক্সাইট করবে। হ্যাঁ, তাহলে ইম্পালস এখান থেকে আসবে, এসে এখান থেকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মানে মাসলস অফ রেসপিরেশন যেগুলো আছে ওগুলোকে স্টিমুলেট করবে। এটা হচ্ছে এই ছবিটা আসার সম্ভাবনা অনেক রেগুলেশন অফ রেসপিরেশন থেকে। এটা তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে, এই ছবিটা আঁকবার। আচ্ছা, এরকম আরেকটা ছবি আছে, এবার নেটের অবস্থা ভালো না। এটা আরেকটা ছবি, আরেকটা বই থেকে, এটা আঁকতে হবে না, জাস্ট বোঝার জন্য দিলাম। এই যে পন্স, দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, এটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এটা হচ্ছে একটা নিউমোট্যাক্সিক সেন্টার, এটা আরেকটা গ্রুপ নিউমোট্যাক্সিক সেন্টার। এখানে একটা অ্যাপনিউস্টিক সেন্টার আছে, 4টা সেন্টার মূলত। অ্যাপনিউস্টিক সেন্টারটা নিয়ে ম্যাডামরা খুব একটা দরকার নেই, নিউমোট্যাক্সিক সেন্টারটাই ইম্পর্টেন্ট। 3টা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, আরেকটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আরেকটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। আর প্রি-বক্সিঙ্গার কমপ্লেক্স, এটা জ্ঞানঙে মেনশন করা আছে। এটা জাস্ট আমি একবার বলে দিব, এটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে মনে হয় প্রবলেম হবে না, জ্ঞানং যেহেতু রাইটার গুলো মনে রাখতে হবে। আচ্ছা, respiratory neural control. Respiratory center is composed of several groups of neurons located bilaterally in the medulla oblongata and the pons of the brainstem. ঠিক আছে, it is divided into 3 collection of neurons, একটা dorsal respiratory group, একটা ventral respiratory group, আর একটা pneumotactic center. dorsal respiratory groupটা হচ্ছে, dorsal means পিছনে, ঠিক আছে, মানে এটা পিছনে থাকবে, এই যে পিছনে, this is the dorsal respiratory group, পিছনে। আর ventral মানে সামনে। dorsal respiratory group এর যে নিউক্লিয়াসটা, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটেরিয়াস, which mainly causes inspiration. এটা মেইনলি আমাদের মেইন ইন্সপিরেশন সেন্টার হচ্ছে dorsal respiratory group. আর ventral respiratory group located in the ventrolateral part of the medulla. এখানে দুইটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস মুখস্থ করতে হবে, নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস আর নিউক্লিয়াস রেট্রোঅ্যাম্বিগুয়াস। এটা মেমোরাইজ করা ছাড়া কিছু করার নেই, এটা মেমোরাইজ করতে হবে। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা থাকে একটু ভেন্ট্রাল দিকে মেডালার, আর এটাতে দুটো নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস আর একটা নিউক্লিয়াস রেট্রোঅ্যাম্বিগুয়াস। আচ্ছা, এরপর হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, located dorsally in the superior part of the pons. হ্যাঁ, এই যে নিউমোট্যাক্সিক সেন্টার, এই যেটা হচ্ছে পন্স। হ্যাঁ, সুপিরিয়র পার্ট অফ দ্য পন্স, একটু পিছন দিকে ডরসালি সুপিরিয়র পার্ট অফ দ্য পন্স। নিউমোট্যাক্সিক সেন্টারের মেইন কাজ হচ্ছে, এটা হচ্ছে ইনহিবিটরি সিগন্যাল পাঠাবে ডরসাল রেসপিরেটরি গ্রুপে ইন্সপিরেশনটাকে বন্ধ করার জন্য। এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার দিয়ে কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে, মানে আছে কি নাই ইজ নট শিওর ইয়েট। অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার আইদার আছে কি নাই, উই ডোন্ট নো ইয়েট। ওকে, but you can, if you want to label this, you can label it. I think you should label it because it's in guidance, so you can just label it with a question mark. And we don't know about that mystic center and its function. We don't need to know. We need only this pneumotactic center, যেটা পন্সের আকার এবং ডরসালি থাকে এবং ইনহিবিটরি সিগন্যাল পাঠাবে সে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসকে, ইনহিবিটরি সিগন্যাল পাঠাবে। নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ পরে আলোচনা করব। আচ্ছা, এই প্রি-বক্সিঙ্গার কমপ্লেক্স, এটা হচ্ছে জ্ঞানঙ্গে লেখা, জাস্ট আমি জ্ঞানং থেকে এটা তুলে দিয়েছি। ইফ ইউ ওয়ান্ট টু নো, ইফ ইউ ওয়ান্ট টু রিড, দেন মানে এটা রিড করতে পারো, বাট এটা জ্ঞানঙ্গের জিনিস, এটা নাও জিজ্ঞেস করতে পারে, আবার জিজ্ঞেস করতেও পারে, কারো ইচ্ছা করলে জিজ্ঞেস করতেও পারে। এটা অ্যাকর্ডিং টু জ্ঞানং, প্রি-বক্সিঙ্গার কমপ্লেক্স ইজ a small group of synaptically coupled pacemaker cells on either side of the medulla. These neurons discharge rhythmically, এবং মানে অ্যাকর্ডিং টু জ্ঞানং এই নিউরন গুলাই হচ্ছে পেসমেকার অফ রেসপিরেশন, কিন্তু অ্যাকর্ডিং টু গাইটন এটা না, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু জ্ঞানং। এটা হচ্ছে নাইস টু নো, না জানলেও অসুবিধা নেই। আচ্ছা, ইন্সপাইরেটরি র্যাম্প সিগন্যাল যেটা,
এটা একেবারে যে ল্যাঙ্গুয়েজে গাইডলাইনে লেখা আছে মোটামুটি সেই ল্যাঙ্গুয়েজেই মুখস্থ করলে ভালো হয়। একেবারে তো হবে না, যতদূর পারো আর কি। আচ্ছা, ইন্সপায়ারেটরি না র্যাম্প সিগন্যাল হচ্ছে, র্যাম্প মানে কি? র্যাম্প মানে হচ্ছে এই যে হসপিটালের সামনে যে একটা র্যাম্প আছে হুইল চেয়ার ওঠার জন্য, ওঠার জন্য, মানে সিঁড়ির মতো কিন্তু সিঁড়ি না আর কি, যে একটা ইয়া তৈরি করা আছে ওটার মতো, মানে আস্তে আস্তে উপর দিকে উঠে। The nervous signal that is transmitted to the inspiratory muscles, mainly the diaphragm, it is not an instantaneous burst of action potential. Instead, it begins weakly and increases steadily in a ramp manner for about 2 seconds in normal respiration. মানে নর্মাল রেসপিরেশনে যখন ইন্সপিরেশন স্টার্টস তখন একটা নার্ভাস সিগন্যাল শুরু হয় কোথা থেকে? ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনস থেকে, অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম। সেখান থেকে একটা সিগন্যাল আসে যেটা হচ্ছে ইন্সপায়ারেটরি মাসলস এবং ডায়াফ্রামে যায়। কিন্তু এই সিগন্যালটা ইজ নট আ বার্স্ট অফ অ্যাকশন পটেনশিয়াল, এটা হচ্ছে স্লোলি শুরু হয়। ইট বিগিনস উইকলি অ্যান্ড ইনক্রিজেস স্টেডিলি, মানে প্রথমে অল্প, তারপর একটু, তারপর একটু, তারপর একটু, এরকম করে আস্তে আস্তে বড় হয়। এমন না যে সিগন্যাল শুরু হলো একটা বাস্ট অফ সিগন্যাল হলো এজন্য তুমি খুব জোরে একটা শ্বাস নিয়ে ফেললা, সেটা না। এটা হচ্ছে র্যাম্প ম্যানারে ইন্সপিরেশন হয়, মানে আমার ইন্সপিরেশনটা স্লোলি শুরু হয়ে 2 সেকেন্ডের মধ্যে বেড়ে যায়, সো দ্যাট I can take I can inhale air slowly, steadily, deeply. হ্যাঁ, এটা হচ্ছে র্যাম্পের মতো, সিঁড়ির মতো না, র্যাম্পের মতো স্লোলি। তারপর হচ্ছে প্রথমে it begins weakly and increases steadily in a ramp manner। এই লাইনটা খুব, মানে তোমরা বলতে পারলে এই জিনিসটা বুঝাইতে পারবে যে যে নার্ভাস সিগন্যাল যেটা আমার তৈরি হয় ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসে, এটা একটা বার্স্ট অফ অ্যাকশন পটেনশিয়াল না, it begins weakly and increases steadily in a ramp manner। এটাকেই বলা হচ্ছে ইন্সপায়ারেটরি র্যাম্প সিগন্যাল। 2 সেকেন্ড ধরে এটা আস্তে আস্তে বাড়তে থাকে, প্রথমে কম, তারপরে এরকম এরকম করে বাড়তে থাকে। দেন ইট সিজেস অ্যাব্রাপ্টলি, মানে হঠাৎ থেমে যায়, কারণ ইন্সপিরেশন শেষ। হঠাৎ যখন থেমে যাবে তখন নেক্সট 3 সেকেন্ডে আমার এক্সপিরেশন হবে। ঠিক আছে, প্রথম 2 সেকেন্ড আস্তে আস্তে বাড়ে, হঠাৎ থেমে যায়, তারপর নেক্সট 3 সেকেন্ডে আমার হচ্ছে এক্সপিরেশন হবে। এটা যখন অ্যাব্রাপ্টলি সিজ করবে তখন ডায়াফ্রাম এক্সাইটেশন কমে যাবে, ডায়াফ্রাম তখন রিল্যাক্স করবে, তারপর ইলাস্টিক রিকয়েল অফ দ্য লাংস এন্ড চেস্ট ওয়াল, যেভাবে এক্সপিরেশন হয় ওভাবে হবে, তখন এক্সপিরেশন শুরু হবে। এরপরে আবারও নেক্সট the inspiratory signal begins again for another cycle. This cycle repeats again and again with expiration occurring in between. Thus, the inspiratory signal is a ramp signal. তাহলে যদি বলে যে ইন্সপায়ারেটরি সিগন্যালকে র্যাম্প সিগন্যাল কেন বলা হচ্ছে, বলা হচ্ছে বিকজ দিস সিগন্যাল is initiated by not initiated by a burst of action potential. Instead, the impulse or the signal begins weakly and increases steadily in a ramp manner for about 2 seconds in normal respiration. Then it ceases abruptly for approximately next 3 seconds. And expiration হয়ে যায়। তো এটা হঠাৎ করে বার্স্ট অফ অ্যাকশন পটেনশিয়াল না, হঠাৎ করে শ্বাস নিলাম না, আস্তে আস্তে জোরে একটা ডিপ শ্বাস নেওয়ার জন্য ওভাবে সাজানো হয়েছে, এই জন্য এটা র্যাম্প ম্যানারে সাজানো হয়েছে অ্যাকশন পটেনশিয়াল গুলাকে। Obvious advantage of the ramp is that, অ্যাডভান্টেজটা কি, এটা কি ইম্পর্টেন্স? Obvious advantage of the ramp is that it causes a steady increase in the volume of lungs during inspiration rather than inspiratory gas. ওই যেটা আমি বললাম যে এই র্যাম্প হওয়ার কারণে, মানে God has created us in that way that we can slowly take our inspiration, so we can take the maximum air inside. আমরা গ্যাসপিং করবো না, জোরে জোরে শ্বাস নিব না। জোরে জোরে শ্বাস নিলে মানে শর্ট শ্যালো ব্রিদিং, আমি যেটা বলছিলাম আগে যে মানে কুইক শ্যালো ব্রিদিং এ আমার অক্সিজেন যথেষ্ট শরীরে আসে না, আমার দরকার ডিপ স্লো ব্রিদিং। তো ডিপ স্লো ব্রিদিং এর জন্য আমার ইন্সপায়ারেটরি সিগন্যালটাকে র্যাম্প ম্যানারে গড হ্যাজ ক্রিয়েটেড, যে র্যাম্প ম্যানারেই চলবে এটা। এটা এই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে যদি বলে যে র্যাম্পটা কেন ইম্পর্টেন্ট, ইট কজেস এ স্টেডি ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ লাংস ডিউরিং ইন্সপিরেশন রাদার দ্যান ইন্সপায়ারেটরি গ্যাস। ল্যাঙ্গুয়েজ গুলো অনেক সুন্দর, ল্যাঙ্গুয়েজ গুলো যদি বলতে পারো তাহলে বা লিখতে পারো তাহলে বুঝাতে পারবে, নিজের ভাষায় বুঝাতে গেলে কিন্তু আমরা পারবো না, বিকজ উই নট দ্যাট গুড ইন ইংলিশ। গাইডলাইনের ভাষাটাই অ্যাকচুয়ালি মেমোরাইজ করা দরকার, আর আমাদের পক্ষে এগুলা ইংলিশে বোঝানো সম্ভব না। আচ্ছা, এই গেল হচ্ছে ওটার এই ইন্সপায়ারেটরি র্যাম্প কাজটা কার? ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনের। ঠিক আছে, এবার আমি নিউমোট্যাক্সিস সেন্টারে আসি। নিউমোট্যাক্সিস সেন্টারটা কোথায় থাকে? ডরসালি ইন দ্য নিউক্লিয়াস প্যারাব্রাকিয়ালিস। এগুলো জাস্ট মেমোরাইজ করতে হবে, অফ দ্য আপার পন্স। আর কেন লেখা হয়েছে যে কলিকার ফিউজ নিউক্লিয়াই
of the dorsolateral bones, যে কোনো একটা বললে হবে, নিউক্লিয়াস প্যারাব্রাকিয়ালিস মনে থাকলেই হবে, এই জিনিস না মনে রাখলেও চলবে। আচ্ছা, এই নিউমোট্যাক্সিক সেন্টার থেকে সিগন্যাল যাবে হচ্ছে ডরসাল রেসপিরেটরি এরিয়াতে। নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ কি? সে করবে কি, সিগন্যাল যাবে ডরসাল রেসপিরেটরি এরিয়াতে, সে ইনহিবিটরি সিগন্যাল পাঠাবে। সে ডরসাল রেসপিরেটরি এরিয়াকে বলবে সুইচ অফ করো, সুইচ অফ পয়েন্ট অফ দ্য ইন্সপাইরেটরি র্যাম্প, মানে ইন্সপিরেশন বন্ধ কর। It controls the duration of the filling phase of the lung cycle. তার নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ বলো, তাড়াতাড়ি বলো, সময় নাই, বলো, শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ হচ্ছে ইন্সপাইরেটরি র্যাম্পটাকে সুইচ অফ করা, বন্ধ করা, ইন্সপিরেশন বন্ধ করা। When the pneumotaxic signal is strong, inspiration might last for as little as 0.5 seconds. ঠিক আছে? যখন নিউমোট্যাক্সিক সিগন্যাল খুব স্ট্রং তখন ইন্সপিরেশন খুব শর্ট হয়ে যায়, আর যখন নিউমোট্যাক্সিক সিগন্যাল কম তখন ইন্সপিরেশন 5 সেকেন্ডের বেশিও হয়ে যেতে পারে। ঠিক আছে? মানে যদি ধরো নিউমোট্যাক্সিক সেন্টার থেকে ইনহিবিশনটা অনেক স্ট্রং, তখন আমার ইন্সপিরেশনটা 2 সেকেন্ডের বদলে হয়ে যাবে 0.5 সেকেন্ড। আর যদি ধরো যে নিউমোট্যাক্সিক সিগন্যালটা কম আসতেছে, তখন ইন্সপিরেশন হয়তো দেখা যাবে 5 সেকেন্ড ধরে ইন্সপিরেশন নিচ্ছি, মানে ডিপ স্লো একটা ইন্সপিরেশন নিচ্ছি। ঠিক আছে? তাহলে আমার লাংসটা তখন এক্সেস এয়ার দিয়ে ফিল আপ হতে পারবে। এটাই হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ। আরেকটা কাজ কি, functions of the pneumotaxic center. The function of the pneumotaxic center is primarily to limit inspiration. Limit inspiration. Inspiration থামাই দাও। Inspiration যদি তুমি একটু থামাই দাও তাড়াতাড়ি, তাহলে rate of breathing ও বাড়বে, increasing the rate of breathing. ঠিক আছে? Because limitation of inspiration also shortens the expiration and the entire period of respiration. এগুলো সব গাইটনের কথা, যে ইন্সপিরেশন যদি তুমি কমাই দাও তাহলে রেট অফ ব্রিদিং উইল ইনক্রিজ, এন্ড রেট অফ ব্রিদিং যদি ইনক্রিজ করে তাহলে তো তোমার ইন্সপিরেশন এক্সপিরেশন সবই শর্টেন হয়ে যায়। একটা স্ট্রং নিউমোট্যাক্সিক সিগন্যাল ক্যান ইনক্রিজ দ্য রেট অফ ব্রিদিং টু 30 to 40 beats per minute. ঠিক আছে? আর উইক নিউমোট্যাক্সিক সিগন্যাল হলে রেট অনলি 3 to 5 beats per minute হবে। এই নিউমোট্যাক্সিক সিগন্যালটা আসে আমার ভলান্টারি কন্ট্রোল, মানে আমার কি দরকার, আমাকে এখন জোরে শ্বাস নেওয়া দরকার না আমার আস্তে শ্বাস নেওয়া দরকার, সেটা তো আমার ব্রেইনের মোটর কর্টেক্স ঠিক করবে। মোটর কর্টেক্স সিগন্যাল পাঠাবে, নিউমোট্যাক্সিক সেন্টারকে সিগন্যাল পাঠাবে যে তুমি এখন কাজ করো, তুমি ইনহিবিট করো ডরসাল রেসপিরেটরি গ্রুপকে, তখন নিউমোট্যাক্সিক সেন্টার ডরসাল রেসপিরেটরি গ্রুপকে ইনহিবিট করবে, ইন্সপিরেশন বন্ধ করে দিবে, তাড়াতাড়ি শ্বাস নিব আমি। আর যদি আমার দরকার হয় যে না আমি আস্তে আস্তে শ্বাস নিবো, আমার এই মুহূর্তে আস্তে আস্তে শ্বাস নেওয়া দরকার, তাহলে আমার নিউমোট্যাক্সিক সিগন্যালটা রিডিউস হয়ে যাবে, কম হবে, সে ইনহিবিট করবে কম, ইন্সপিরেশন লম্বা হয়ে যাবে, তখন রেট অফ ব্রিথিংও কমে যাবে। যখন নিউমোট্যাক্সিক সেন্টারটা ড্যামেজ হয় তখন আমার রেসপিরেশন স্লো হয়ে যায়, টাইডাল ভলিউমও অনেক বেশি হয়ে যায়। টাইডাল ভলিউম নর্মালি 500 ছিল, 500 ml ছিল, দেখা গেল যে টাইডাল ভলিউম 800 বা 1000 ml হয়ে গেছে। So it may play a role in switching between inspiration and expiration. এইটা দিচ্ছি আমি থেকে জ্ঞানের কাজটাও একই, সেম জিনিস। আচ্ছা, এবার ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, তিনটা গ্রুপটা আমাদের ভেন্ট্রাল, ডরসাল আর নিউমোট্যাক্সিক সেন্টার। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের মেইন কাজ হচ্ছে এটা টোটালি ইনঅ্যাক্টিভ থাকে ডিউরিং নর্মাল কোয়াইট রেসপিরেশন, মানে নর্মাল রেসপিরেশনে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ হ্যাজ কোনো কাজ নেই, তা ইনঅ্যাক্টিভ থাকে। কিন্তু রেসপিরেটরি ড্রাইভ যখন ইনক্রিজ হয়, পালমোনারি ভেন্টিলেশন যখন গ্রেটার দেন নর্মাল হয়, তখন ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে কিছু সিগন্যাল আসে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে আসে, এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের নিউরনসগুলো তখন স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড হয়ে তারা কি করে, তারা যে কি করে, তারা these neurons contribute to both inspiration and expiration. They are especially important in providing the powerful expiratory signals to the abdominal muscles during very heavy expiration. মানে আমি যখন খুব জোরে শ্বাস ছাড়তে হবে, স্পেশালি এক্সপিরেশনের সময় আমার যে অ্যাবডোমিনাল মাসল গুলো দরকার হয়, ওগুলোকে অ্যাক্টিভেট করার জন্য আমার ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের অ্যাক্টিভিটিস দরকার। মানে আমি যখন নর্মাল কোয়াইট ব্রিদিং নিব, during normal quiet breathing, dorsal respiratory group is enough. But when I am expiring heavily, জোরে শ্বাস ছাড়বো, তখন এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে কিছু সিগন্যাল ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে যাবে। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ এবং ডরসাল রেসপিরেটরি গ্রুপ দুইটার থেকে সিগন্যাল যাবে আমার অ্যাবডোমিনাল মাসলস এর উপর, তারা তখন কন্ট্রাক্ট করে হেভি এক্সপিরেশন করাবে। So this area more or less is an overdrive mechanism when high levels of pulmonary ventilation are required, especially during heavy exercise. যেমন হেভি এক্সারসাইজের সময় আমি
জোরে শ্বাস নিচ্ছি, জোরে শ্বাস ছাড়ছি, তখন শুধু ডরসাল রেসপিরেটরি গ্রুপ দিয়ে হবে না, তখন আমার ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপও এক্সাইটেড হয়ে আমাকে হেভি এক্সপিরেশন করতে হেল্প করবে। এটা হচ্ছে ভেন্ট্রালের কাজ। আর নর্মাল কোয়াইট রেসপিরেশনে ভেন্ট্রালের কোনো কাজ নাই। এই দেখো এখানে একটা আরেকটা বই থেকে, যেহেতু এটা দেখলে বোঝা যায় এই জন্য আমি দিলাম। দেখো ডরসাল রেসপিরেটরি গ্রুপ ইন্সপিরেশনে অ্যাক্টিভ, এক্সপিরেশনে ইনঅ্যাক্টিভ। 2 সেকেন্ডসে যখন অ্যাক্টিভ থাকে ডায়াফ্রাম কন্ট্রাক্টস এন্ড এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্টস ডিউরিং देयर মোস্ট অ্যাক্টিভ ফেজ, তখন আমি ইন্সপিরেশন নিচ্ছি, নর্মাল কোয়াইট ইনহেলেশন। যখন ডরসাল রেসপিরেটরি গ্রুপের inspiratory rampটা বন্ধ হয়ে যাবে, inactive হয়ে যাবে, then the next 3 seconds diaphragm will relax, external intercostal muscle will become less active and followed by elastic recoil of lungs, তখন আমার normal quiet exhalation হবে। This is the mechanism of normal quiet breathing, regulation of normal quiet breathing এটা। আচ্ছা, forceful breathing এর সময় কি হবে? dorsal respiratory group থেকে activate হবে ventral respiratory group। ফোর্সফুল ইনহেলেশন নিউরনস, ডরসাল রেসপিরেটরি গ্রুপ তো ডরসাল রেসপিরেটরি কাজ করতেছে, সবসময় করবে। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যখন এক্সাইটেড হবে তখন ফোর্সফুল ইনহেলেশন নিউরন গুলো এক্সাইটেড হবে, ফোর্সফুল এক্সহেলেশন নিউরনস গুলো এক্সাইটেড হবে। তখন কি হবে? অ্যাক্সেসরি মাসলস অফ ইনহেলেশন, স্টানোফিডোমাস্টার, স্ক্যালিনি, পেক্টোরালিস মাইনর, এগুলো কন্ট্রাক্ট করবে, ফোর্সফুল ইনহেলেশন হবে। আর ফোর্সফুল এক্সহেলেশন নিউরনস গুলা কি করবে? অ্যাক্সেসরি মাসলস অফ এক্সহেলেশন, যেমন হচ্ছে তোমার ইন্টারনাল ইন্টারকোস্টাল, এক্সটার্নাল অবলিক, এগুলো হচ্ছে অ্যাবডোমিনাল মাসলস, এগুলো কন্ট্রাক্ট করে ফোর্সফুল এক্সহেলেশন করবে। তাহলে এটা দেখে ইজিলি বোঝা যাচ্ছে যে ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিদিং দ্য ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ ইজ ইনঅ্যাক্টিভ। এই নর্মাল কোয়াইট ব্রিদিং এ আমার ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের কোনো ভূমিকা নাই, বাট ডিউরিং ফোর্সফুল ব্রিদিং দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ অ্যাক্টিভেটস দ্য ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। and ventral respiratory group এ inhalation এবং exhalation two types of neurons আছে, two types of neuron। কিন্তু dorsal respiratory গ্রুপে শুধু inhalation নিউরন আছে, exhalation এটার কোনো কাজ নাই। এটা যখন inactive হয়ে যায় তখনই exhalation হয়। এই ছবিটা অনেক সুন্দর, এটা দেখে বোঝা যায়। আচ্ছা, হেরিং ডুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স। আচ্ছা, আমার রেসপিরেটরি সেন্টার ইজ ফিনিশড। রেসপিরেটরি সেন্টার সম্পর্কে তোমাদের দিস ইজ অল দ্যাট ইউ নিড টু নো, ইউ ডোন্ট নিড টু নো মোর দেন দিস। হেরিং ডুয়ার ইনফ্লেশন রিফ্লেক্সটা আসে মাঝে মধ্যে, আমি এমনি বলতেছি আসে কিনা আমি নট শিওর। আচ্ছা, যখন তোমার পোস্ট ইন্সপিরেশন, একটা অ্যারো দিয়ে আমি লিখে দিয়েছি, যখন পোস্ট ইন্সপিরেশন হয় তখন ইনক্রিজ লাং ইনফ্লেশন, তখন কিছু স্ট্রেচ রিসেপ্টর থাকে মাসকুলার ওয়ালস অফ ব্রঙ্কাই এন্ড ব্রঙ্কিউলে, তখন স্ট্রেচ রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হয়, স্টিমুলেট হয়ে তারা অ্যাপারেন্ট ইম্পালস passes through the vagus nerve, তখন এই ভ্যাগাস নার্ভটা গিয়ে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসকে ইনহিবিট করে সুইচিং অফ অফ দ্য ইন্সপাইরেটরি র্যাম্প সিগন্যাল, সেসেশন অফ ইন্সপিরেশন। এটাকে হেরিং ডুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স বলে। এর মানে হচ্ছে যে তুমি শ্বাস নিচ্ছ, তোমার জন্য লাংসটা অতিরিক্ত ইনফ্লেটেড না হয়। So this is a protective mechanism to protect my lungs from being too much inflated. So when I'm taking a forceful inspiration and my lungs are being very increased, then there is stimulation of stretch receptors in the muscular walls of bronchi and bronchioles. কিছু stretch receptor থাকে muscular walls of bronchi and bronchioles এ, ওরা স্টিমুলেটেড হয়, ওদের স্টিমুলেশন থেকে ইম্পালস যায়, অ্যাফারেন্ট ইম্পালস যায় ভ্যাগাস নার্ভ গিয়ে ডরসাল রেসপিরেটরি নিউরন গুলোকে ইনহিবিট করে, সুইচিং অফ করে দেয় as cessation of inspiration. এই রিফ্লেক্স increases the rate of respiration. ইনক্রিজ কেন করে? কারণ ওই যে ইন্সপাইরেটরি র্যাম্পটাকে বন্ধ করে দিচ্ছে, ইন্সপাইরেটরি র্যাম্প বন্ধ করে দিলে তাড়াতাড়ি এক্সপিরেশন শুরু হবে, তখন রেট অফ রেসপিরেশন বেড়ে যাবে। In humans, the Hering-Brewer reflex probably is not activated until the tidal volume increases to more than 3 times normal. মানে আমাদের মানুষের ক্ষেত্রে টাইডাল ভলিউম নরমালি 500 ml, যখন 1.5 লিটারের বেশি টাইডাল ভলিউম হয়ে যাবে, মানে আমি এত বাতাস ঢুকাইছি আমার লাংসের ভিতরে যে আমার মানে লাংস ফেটে যাওয়ার মতো ইয়া, তখন একটা প্রোটেক্টিভ মেকানিজম হচ্ছে preventing excess lung infection by stimulation of stretch receptors in the muscular walls of the bronchi and bronchioles. এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম, এটা কোনো বেসিক নিউরাল মেকানিজম না, এটা জাস্ট একটা প্রোটেক্টিভ মেকানিজম ফর প্রিভেন্টিং এক্সেস লাং ইনফ্লেশন। আচ্ছা, এবার এগুলো হলো নিউরাল কন্ট্রোল গেল আমাদের, এবার আমাদের কেমিক্যাল কন্ট্রোল শুরু করবো। এটা একটা হচ্ছে গ্যামং এর টেবিল,
stimuli affecting the respiratory center, chemical control, non-chemical control. Just মুখস্থ করে ফেলবা, এগুলো বুঝাও যাচ্ছে, বুঝাতে ইজি। তবে কেমিক্যাল কন্ট্রোলটা মনে রাখো, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এন্ড প্রোটন, এটা হাইড্রোজেন আয়ন বা প্রোটন। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং প্রোটন, এই তিনটা হচ্ছে আমার কেমিক্যাল কন্ট্রোলের মধ্যে। কেমিক্যাল কন্ট্রোল গুলা আমি এখন বলবো। কেমিক্যাল কন্ট্রোল অফ রেসপিরেশন। আচ্ছা, আচ্ছা, কেমিক্যাল কন্ট্রোলের মধ্যে একটা এখানে আমার একটা কেমোসেনসিটিভ এরিয়া আছে। এখানে পন্সের মধ্যে একটা কেমোসেনসিটিভ এরিয়া আছে। Stimulation of the brainstem inspiratory area by signals from the chemosensitive area located bilaterally in the medulla. Sorry, ওরা কিন্তু এখানে মেডালা দিয়েছে, যদি এইদিকে হবে। দেখো, কেমোসেনসিটিভ এরিয়া একটা আছে। এই কেমোসেনসিটিভ এরিয়াটার উপরে কার্বন ডাইঅক্সাইড এবং প্রোটন, এই দুইটার ডাইরেক্ট ইফেক্ট আছে। কি করবে? স্টিমুলেট করার জন্য রেসপিরেশন। মানে এটা মেকানিজম পরে বলছি। এখানে একটা কেমোসেনসিটিভ এরিয়া আছে, এটা হচ্ছে আমার সেন্ট্রাল কেমোসেনসিটিভ এরিয়া। এগুলোকে বলে সেন্ট্রাল কেমোরিসেপ্টরস। এখানে কেমোসেনসিটিভ এরিয়াতে কার্বন ডাইঅক্সাইড এবং প্রোটনের অ্যাকশন আছে। এখানে না দিয়ে এখানে দেওয়া উচিত ছিল। এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি কেমোসেনসিটিভ এরিয়া, এখানে না, এখানে। এটা হচ্ছে সেন্ট্রাল কেমোসেনসিটিভ এরিয়া। আর কিছু পেরিফেরাল কেমোসেনসিটিভ এরিয়া আছে। পেরিফেরাল কেমোসেনসিটিভ এরিয়া গুলো হচ্ছে ক্যারোটিড বডি আর অ্যারটিক বডি। দেখো, ক্যারোটিড বডি, ওই যে তোমরা আগে পড়েছিলে যে ক্যারোটিড বডি ইন দ্য বাইফোর্কেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড সাইনাসের এখানে, এগুলো। আর এখানে যে অ্যারটিক বডি, অ্যারটিক আর্চের মধ্যে, এগুলো হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টরস। পেরিফেরাল কেমোরিসেপ্টরস এর উপর হচ্ছে অক্সিজেনের ভূমিকা, আর সেন্ট্রাল কেমোসেনসিটিভ এরিয়ার উপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং প্রোটনের ভূমিকা। The location of peripheral chemoreceptors. Chemoreceptors are sensory neurons that respond to changes in the levels of certain chemicals in the body. দেখো, অ্যারটিক বডি থেকে, আর্যব্যাটা থেকে, দেখো এই অ্যারটিক বডি থেকে ভ্যাগাস নার্ভ যাচ্ছে ওই আগের মতোই, আর ক্যারোটিড বডি থেকে যাচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। সেন্ট্রালি যাবে হচ্ছে অ্যারটিক বডি থেকে ভ্যাগাস নার্ভ, আর ক্যারোটিড বডি থেকে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। Excess carbon dioxide or excess proton in the blood act directly on the respiratory center, causing greatly increased strength of both inspiratory and expiratory motor signals. মানে your excess carbon dioxide, মানে তোমার যদি হাইপারক্যাপনিয়া বলে, এক্সেসিভ কার্বন ডাইঅক্সাইড যদি থাকে এবং যদি তোমার অ্যাসিডোসিস থাকে, মানে প্রোটন বেড়ে যায়, তখন আমার রেসপিরেশন বেড়ে যাবে। এটা হচ্ছে মেইন কথা। আর oxygen does not have a significant direct effect on the respiratory center. It acts almost entirely on peripheral chemoreceptors in the carotid and aortic body. And question আসবে যে how does carbon dioxide and proton control respiration? অথবা discuss the chemical control of respiration. Discuss the chemical control of respiration হলে তোমরা বেসিক যে কথাটা বলবা সেটা হচ্ছে যে excess carbon dioxide or excess proton in the blood acts directly on the respiratory center chemosensitive area, causing greatly increased strength of both inspiratory and expiratory motor signals to the respiratory muscles. And oxygen does not have a significant direct effect on the respiratory center. It acts mostly on peripheral chemoreceptors. আচ্ছা, এখন আমরা দেখি কেমোসেনসিটিভ এরিয়াটা কোথায়। কেমোসেনসিটিভ এরিয়া অফ দ্য রেসপিরেটরি সেন্টার লাইজ 0.2 মিলিমিটার বিনিথ দ্য ভেন্ট্রাল সারফেস অফ দ্য মেডালা বাইল্যাটারালি। বাইল্যাটারালি মানে হচ্ছে মেডালা দুই দিকেই থাকে। 0.2 মিলিমিটার বিনিথ দ্য ভেন্ট্রাল সারফেস অফ দ্য মেডালা। আচ্ছা, প্রোটনের কাজ কি? যখন তোমার প্রোটন বেড়ে যাবে, মানে তোমার অ্যাসিডোসিস হবে, তখন কিন্তু রেসপিরেশন বেড়ে যায়। অ্যাসিডোসিসে আমার হাইপারভেন্টিলেশন হয়। The sensory neurons in the chemosensitive area are directly stimulated by proton. কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রোটন কিন্তু বা হাইড্রোজেন আয়ন
এই দেখো কার্বন ডাইঅক্সাইড যখন ব্লাডে বাড়বে তখন কার্বন ডাইঅক্সাইড কি করবে, কার্বন ডাইঅক্সাইড ব্লাডে যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে তাহলে কার্বন ডাইঅক্সাইড ব্লাড ব্রেন ব্যারিয়ার পার হয়ে ব্লাডের যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ব্লাডের যে ব্রেনের যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং ব্রেনের যে সিএসএফ সেখানেও কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, কারণ সে ইজিলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। সে ওখানে গিয়ে পানির সাথে রিয়াকশন করবে, রিয়াকশন উইথ ওয়াটার, কার্বনিক অ্যানহাইড্রেজের মাধ্যমে রিয়াকশন উইথ ওয়াটার করে বা কার্বনিক অ্যাসিড তৈরি করবে, কার্বনিক অ্যাসিড তৈরি করে কার্বনিক অ্যানহাইড্রেজের মাধ্যমে প্রোটন এবং বাইকার্বনেট হয়ে যাবে। তখন এই প্রোটনটা কেমোসেনসিটিভ এরিয়াটাকে স্টিমুলেট করবে। তাহলে কি হলো এখানে, মেইন থিং হচ্ছে যে প্রোটন হ্যাজ আ ডাইরেক্ট ইফেক্ট অন দ্য কেমোসেনসিটিভ এরিয়া, বাট হাইড্রোজেন আয়ন্স ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো অ্যাসিডোসিসে তত বেশি না, কিছুটা হলেও করে কিন্তু তত বেশি স্টিমুলেট করতে পারছে না, তত বেশি রেসপিরেটরি ড্রাইভ বাড়বে না। কিন্তু যখন আমার ব্লাডে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে তখন এই কার্বন ডাইঅক্সাইড ইজিলি উইল পাস থ্রু দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার ইনটু দ্য brain interstitial fluid and brain CSF, and there it will react with water to form carbonic acid, which will break down into proton and bicarbonate, and proton then will have a very strong effect on the chemosensitive area of the brain. মানে যে প্রোটনটা ঢুকতে পারে নাই সে প্রোটনটা এখন কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে ঢুকলো। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের বেড়ে যাবে তখন সেটা ওয়াটারের সাথে ইয়ার করে প্রোটনই তৈরি করবে, প্রোটন তৈরি করে তারপর ডাইরেক্টলি কেমোসেনসিটিভ এরিয়াটাকে স্টিমুলেট করবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিজে কোনো ডাইরেক্ট ইফেক্ট নাই কেমোসেনসিটিভ এরিয়ার উপর। কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য হচ্ছে ইট ক্যান পাস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, it can pass the blood-brain barrier, but proton cannot pass the blood-brain barrier. কার্বন ডাইঅক্সাইড ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসবে, সিএসএফ এ চলে আসবে, সেখানে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ভেঙে প্রোটন তৈরি করবে। এই প্রোটন তখন আমার কেমোসেনসিটিভ এরিয়াটাকে স্টিমুলেট করে আমার ইন্সপিরেশনটাকে অনেক বেশি বাড়ায় ফেলবে। এইভাবে প্রোটনের একটা ডাইরেক্ট ইফেক্ট আর কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে ইনডাইরেক্ট ইফেক্ট, আর অক্সিজেনের এখানে কোনো ইফেক্টই নেই। অক্সিজেন মূলত সেন্ট্রালি কাজই করে না, অক্সিজেন কাজ করে হচ্ছে পেরিফেরালি। এটা এই কোশ্চেনটা ডায়টনে দেওয়া আছে, why does blood carbon dioxide have a more potent effect in stimulating the chemosensitive neurons than do blood hydrogen ions? এখানে লিখে দিয়েছে the blood brain barrier is not very permeable to hydrogen ions, but carbon dioxide passes through this barrier easily. So when blood PCO2 increases, there is increase of PCO2 in both interstitial fluid of the medulla and the cerebrospinal fluid. Then this carbon dioxide immediately reacts with water to form new proton. Then this hydrogen ion respiratory chemosensitive sensory area গুলাকে stimulate করবে. For this reason, respiratory center activity is increased very strongly by changes in blood CO2. এটা কোশ্চেনই আছে এবং এটার অ্যান্সারই তোমার ডায়টনেই আছে, এটা ভাইভাতে জিজ্ঞাসা করার সম্ভাবনা বেশি। আচ্ছা, এবার এফেক্ট অফ অক্সিজেন। এবার তাহলে অক্সিজেন তো সেন্ট্রালি ইট ডাজ নট ওয়ার্ক, তাহলে where does it work? It works in the peripheral chemoreceptors. Okay, changes in oxygen concentration have no direct effect on the respiratory center itself to alter respiratory drive. আপনারা যদি হিমোগ্লোবিন অক্সিজেন যে বাফার সিস্টেম বা তোমরা যে হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ করেছো সেখানে কি দেখেছো যে 500 অক্সিজেন একেবারে 60 মিলিমিটার মার্কারি না নামা পর্যন্ত আমার খুব একটা স্যাচুরেশনের প্রবলেম হয় না। তো কার্ভটা যদি পড়ে থাকো তাহলে তো বুঝতে। আচ্ছা, পেরিফেরাল কেমোরিসেপ্টর ইফেক্ট অফ অক্সিজেন। আচ্ছা, মোস্ট অফ দ্য পেরিফেরাল কেমোরিসেপ্টর গুলো হচ্ছে ক্যারোটিড বডিতে, আর কিছু আছে হচ্ছে অ্যারটিক বডিতে। হ্যাঁ, আর কিছু আছে অন্য জায়গায়, arteries of the thoracic and abdominal region. Carotid bodies গুলো হচ্ছে bifurcation of the common carotid artery তে, আর ওদের afferent nerve হচ্ছে glossopharyngeal nerve, আর aortic body গুলো হচ্ছে arch of aorta এর মধ্যে, ওদের afferent nerve হচ্ছে vagus, মানে vagus to the dorsal medullary respiratory area। ছবিটা দেখি, ছবিটা অনুসারে এখান থেকে aortic body থেকে। আচ্ছা, এখন এই aortic body and carotid bodyতে there are some specialized cells, এই specialized cells গুলোকে বলা হচ্ছে গ্লোমাস সেল। এই গ্লোমাস সেল গুলো এখানে থাকে, তারা যখন তাদের অনেক ভালো ব্লাড সাপ্লাই আছে, আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই হবে, তো আর্টারিতে যদি তোমার আর্টেরিয়াল ব্লাডে যদি অক্সিজেন কমে যায় তখন তারা স্টিমুলেটেড হয়ে যায়। aortic body গুলা, carotid body গুলা গ্লোমাস সেল বলে এগুলাকে। এই যে গ্লোমাস সেল। হ্যাঁ, ধরো এখানে ব্লাড যাচ্ছে, তোমার কোনো কারণে হাইপোক্সিয়া হচ্ছে, পার্শিয়াল প্রেসার অক্সিজেন কমে যাচ্ছে,
এখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন কমে গেল, এই মেকানিজমটা কিন্তু ইটস নট এ শিওর মেকানিজম, এটা একটা মানে ধরে নেওয়া হয়েছে যে দিস ইজ সাপোজড মেকানিজম। সাপোজড মেকানিজম হচ্ছে যে গ্লোমাস সেলগুলা সেন্সরি নিউরন থাকে, যে গ্লোমাস সেলগুলা ক্যারোটিড বডি আর অ্যারটিক বডির মধ্যে গ্লোমাস সেল থাকে। গ্লোমাস সেলগুলোর সাথে সেন্সরি নিউরন থাকে, অ্যাফারেন্ট ফাইবার। এখানে অ্যারটিক বডি থেকে এটা হবে ব্যাগাল নার্ভ ফাইবার, আর ক্যারোটিড বডি থেকে এটা ফাইবার। আচ্ছা, এই গ্লোমাস সেলগুলা স্পেশালাইজ সেল, এদের কতগুলো পটাশিয়াম চ্যানেল আছে। যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাবে আর্টারিতে, তখন নাকি these potassium channels are closed. When these potassium channels are closed, then potassium cannot leave from this cell. তখন there is accumulation of potassium which causes depolarization of this membrane. যেহেতু পজিটিভ ডিপোলারাইজেশন হচ্ছে, ডিপোলারাইজেশনের কারণে কিছু ক্যালসিয়াম চ্যানেল ওপেন করছে। ক্যালসিয়াম চ্যানেল ওপেন করলে কিছু ক্যালসিয়াম ঢুকছে, আর কিছু ক্যালসিয়াম ঢোকার কারণে কিছু নিউরো ট্রান্সমিটার, ওই যে সিন্যাপসের মতো ক্যালসিয়াম ঢোকার কারণে কিছু নিউরো ট্রান্সমিটার বের হচ্ছে। এই নিউরো ট্রান্সমিটারটা এটিপিও হতে পারে, অ্যাসিটাইলকোলিনও হতে পারে, দে আর নট শিওর, এখনো শিওর কোনো মেকানিজম বের হয়নি। এই এটিপি অ্যাসিটাইলকোলিন এগুলো এসে অ্যাফারেন্ট নার্ভ ফাইবারের সাথে স্টিমুলেট করে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার দিয়ে ইম্পালস পাঠাবে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসে। এটা গাইডনের ছবি, গাইডনে সুন্দর করে দেওয়া আছে। এটা হচ্ছে PO2, মানে আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে গেলে কিভাবে রেসপিরেশন বাড়বে। এভাবে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন হার্টরিতে কমে যাবে, তখন গ্লোমাস সেলগুলো স্টিমুলেটেড হবে, স্টিমুলেট হয়ে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার দিয়ে ইম্পালস পাঠাবে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসে, এবং ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসকে স্টিমুলেট করবে, স্টিমুলেট করে ইন্সপিরেশন ইন্সপাইরেটরি র্যাম সিগন্যালটাকে স্টিমুলেট করে রেসপিরেশন বাড়াবে। এটা হচ্ছে আমার অক্সিজেনের এফেক্ট। এটা বেসিক মেকানিজম অফ স্টিমুলেশন অফ দ্য কেমোরিসেপ্টরস বাই অক্সিজেন ডিরেকশন। এটা পুরোটাই তোমার গাইডনের ব্যাপার, এগুলো এখন আবিজাবি দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মোটামুটি রেগুলেশনের ব্যাপার। পালমোনারি সার্কুলেশনটা একটু পড়াবো। আচ্ছা, পালমোনারি সার্কুলেশন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট ফর রিটেন, মেবি ভাইভাতে কিছু কোশ্চেন আসবে। আর যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার পিকুলারিটিস আসতে পারে। পালমোনারি সার্কুলেশনের পিকুলারিটিস আগে আসতো, এখন তেমন আসে না, তারপর আমি পড়ছি। আচ্ছা, পালমোনারি সার্কুলেশনের মেইন জিনিসটা আমরা জানি, এটা হচ্ছে আমার বেসিক জিনিস, যে আমার সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে কোথায়, ম্যাম, রাইটে। বলো। ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না। আবারও আচ্ছা, দাঁড়াও দেখছি। বুঝতে পারছি না। এখন কি দেখা যাচ্ছে? না ম্যাম, নো ম্যাম। কোনো স্লাইড দেখা যাচ্ছে না? না ম্যাম। আচ্ছা, আমি বের হয়ে আবার ঢুকছি।
আর দেখা যাচ্ছে এখন? Yes, ma'am. আচ্ছা, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? শুনতে পাচ্ছ? দেখা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার মেইন বেসিক যে সার্কুলেশনটা সেটা তো আমাদের মনে আছে যে আমাদের হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা ডিঅক্সিজেনেটেড ব্লু কালার। হ্যাঁ, ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে রাইট অ্যাট্রিয়ামে, তারপর রাইট ভেন্ট্রিকুলে যাচ্ছে, তারপরে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার পালমোনারি আর্টারি দিয়ে আমার লাংসে যাচ্ছে। পালমোনারি আর্টারি কোথায়? দুইটা বাইফিকেশন হয়ে একটা রাইট লাংয়ে আর একটা লেফট লাংয়ে যাচ্ছে। তারপরে পালমোনারি আর্টারিটা ব্লু, কিন্তু অন্য সব আর্টারি কিন্তু রেড। এই যে অ্যারটা দেখো সবগুলো হচ্ছে রেড, কিন্তু পালমোনারি আর্টারিটা ব্লু বিকজ ইট ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য upper and lower part of the body. So this pulmonary artery deoxygenated blood goes to the alveolar capillaries. সেখান থেকে সে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিবে, অক্সিজেন লাংস থেকে নিয়ে নিবে, নিয়ে পালমোনারি ভেইন হয়ে আবার আমার লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে। পালমোনারি ভেইন কয়টা? চারটা পালমোনারি ভেইন। লেফট অ্যাট্রিয়ামে চারটা পালমোনারি ভেইন ঢুকবে, এদিক থেকে এদিক থেকে, এদিক থেকে দুইটা, এদিক থেকে দুইটা। পালমোনারি ভেইন দেখো, it is red because it has oxygen, it is saturated with oxygen. তাহলে এটাই তো এক নাম্বার পিকুলারিটি। এক নাম্বার পিকুলারিটি হচ্ছে যে পালমোনারি আর্টারি ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেখানে অন্য সিস্টেমিক আর্টারি সবগুলো ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, আর পালমোনারি ভেইন ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, যেখানে অন্য সব সিস্টেমিক ভেইন গুলো দে ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা তো এক নাম্বার পিকুলারিটি, এই কথাটা আগে বলবা। কোনো পিকুলারিটি যদি জিজ্ঞাসা করে অলওয়েজ ফার্স্ট মেনশন দিস পিকুলারিটি। এর উপর তো আর কোনো পিকুলারিটি নাই যে আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে আর ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, এটাই তো সবচেয়ে পিকুলিয়ার। আচ্ছা, এটা পরে বুঝাবো। আচ্ছা, লাং এর মধ্যে দুইটা সার্কুলেশন আছে। একটা হচ্ছে আমি যেটা বললাম পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারিটা ডিঅক্সিজেনেটেড ব্লাড দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার যে লাংসের যে স্ট্রাকচার আছে, আমার যে ব্রঙ্কাই আছে, ট্রাকিয়া আছে, ব্রঙ্কিউল আছে, ওদের কি অক্সিজেনেটেড ব্লাডের দরকার নাই? ওদের অক্সিজেনেটেড ব্লাডের দরকার আছে। তো সেটা কোথা থেকে আসতেছে? সেটা আসতেছে ব্রঙ্কিয়াল আর্টারিজ থেকে। ব্রঙ্কিয়াল আর্টারিটা হচ্ছে সিস্টেমিক আর্টারি থেকে আসে, মানে থোরাসিক এয়ারটা থেকে আসে। এটা হচ্ছে হাই প্রেসার লো ফ্লো, মানে রেজিস্ট্যান্স বেশি ফ্লো কম। আর পালমোনারি সার্কুলেশনটা হচ্ছে রেজিস্ট্যান্স কম লো প্রেসার হাই ফ্লো। মানে পালমোনারি আর্টারি রেজিস্ট্যান্স কেন কম সেটা আমি একটু পরে বলছি। তোমার জাস্ট মনে রাখতে হবে যে সিস্টেমিক সার্কুলেশনের রেজিস্ট্যান্স বেশি, প্রেসার বেশি, ফ্লো কম। কিন্তু পালমোনারি সার্কুলেশনের রেজিস্ট্যান্স কম, প্রেসার কম, ফ্লো বেশি। একদিকে সে ইজি আর এ হচ্ছে হার্ড। তো ব্রঙ্কিয়াল আর্টারি গুলো থোরাসিক আর্টারি থেকে বের হয়, বের হয়ে দে সাপ্লাই সিস্টেমিক আর্টেরিয়াল ব্লাড টু দ্য ট্রাকিয়া, bronchial tree, supporting tissue of the lungs and the outer course of the pulmonary arteries and veins. মানে আমার যে লাংয়ের সাপোর্টিং টিস্যু এবং লাং তাকে সাপ্লাই দেওয়ার জন্য ব্রঙ্কিয়াল আর্টারিজ আছে। এই ব্রঙ্কিয়াল আর্টারিজ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, আর এই পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। ব্রঙ্কিয়াল আর্টারি অক্সিজেনেটেড ব্লাড, কারণ সে থোরাসিক এয়ারটা থেকে আসে, এয়ারটাকে অক্সিজেনেটেড ব্লাডই দিচ্ছে। ব্রঙ্কিয়াল আর্টারি ব্লাড হচ্ছে লাংয়ের নারিশমেন্টের জন্য, লাংয়ের নিউট্রিশনের জন্য, গ্যাস এক্সচেঞ্জ করার জন্য না, লাংকে অক্সিজেন দেওয়ার জন্য ব্রঙ্কিয়াল আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যায়। তারপরে এই ব্রঙ্কিয়াল আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যাওয়ার পরে ব্রঙ্কিয়াল ভেইন হয়ে সরাসরি পালমোনারি ভেইনে আসে। দেখো দেখো এখানে পালমোনারি আর্টারি ব্লু কালার, আর এখানে পালমোনারি ভেইন রেড কালার, আর এখানে ব্রঙ্কিয়াল আর্টারি দেখো এটা হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি, এটা হচ্ছে রেড কালার, কারণ সে অক্সিজেনেটেড ব্লাড দিচ্ছে। সে অক্সিজেনেটেড ব্লাড লাংকে দিচ্ছে, দিয়ে সে আবার গিয়ে এই পালমোনারি ভেইনের সাথে মিলিত হয়ে সে লেফট হার্টে চলে যাচ্ছে। 1 to 2% অফ দ্য কার্ডিয়াক আউটপুট এভাবে। কিন্তু দেখো এই যে ব্লাডটা অক্সিজেন দিয়ে দিল লাংসকে, সে কিন্তু আর অক্সিজেন পেল না, সে অক্সিজেন আর এক্সচেঞ্জ করতে পারে না অ্যালভিওলার সাথে। সে অক্সিজেন এক্সচেঞ্জ না করে পালমোনারি ভেইনে গিয়ে ড্রেন করে ফেলছে। পালমোনারি ভেইনে ড্রেন করে সে পালমোনারি ভেইন গিয়ে লেফট হার্টে চলে গেল। এই জন্যই তোমার এটাকে বলে একটা ফিজিওলজিক্যাল শান্ট, কারণ তোমার কিছু লেফট অ্যাট্রিয়ামে কিছু ব্লাড ডিঅক্সিজেনেটেড আসতেছে। এই জন্য তোমার ওই যে 104 মিলিমিটার মার্কারি থেকে 95 মিলিমিটার মার্কারি হয়ে গেল না লেফট অ্যাট্রিয়ামে আসার পরে, ওটা নিশ্চয়ই অক্সিজেন ট্রান্সপোর্টে বুঝিয়েছে। আচ্ছা,
এখন anatomy of pulmonary vessels, এগুলো হচ্ছে peculiarities কিছুটা। Pulmonary artery has a wall thickness 1/3 that of aorta, মানে aorta হচ্ছে pulmonary artery অনেক পাতলা, means অনেক মানে চিকন না, মানে পাতলা, তো ওয়ালের থিকনেসটা কম। আর পালমারি আর্টারি ব্রাঞ্চেস গুলো হচ্ছে শর্ট এবং তাদের লার্জার ডায়ামিটার থাকে এবং দে আর থিন এন্ড ডিস্টেন্সেবল। তাহলে কতগুলো কথা, একটা হচ্ছে ওদের ওয়াল থিকনেস কম, তারা শর্ট, তারা থিন, তারা ডিস্টেন্সেবল, তারা সবকিছু সব দিক দিয়ে তারা লার্জ কমপ্লায়েন্সের জন্য তৈরি, মানে প্রচুর পরিমাণে ব্লাড যেন পালমারি আর্টারি অ্যাকোমোডেট করতে পারে, এজন্য ওদেরকে অ্যানাটমিক্যালি এরকম বানানো হলো যে ওয়াল থিকনেস কম, শর্ট, থিন, ডিস্টেন্সেবল। এই জন্য পালমোনারি আর্টেরিয়াল ট্রি হ্যাজ এ লার্জ কমপ্লায়েন্স, অলমোস্ট 7 মিলিলিটার পার মিলিমিটার অফ মার্কার। এই কমপ্লায়েন্সটা তোমাদের অবজেক্টিভে আসার সম্ভাবনা আছে, মাল্টিপল চয়েসে। মানে এই কমপ্লায়েন্সটার কারণে লার্জ অ্যামাউন্ট অফ blood can be accommodated in the pulmonary arterial tree. Pulmonary veins গুলোও একই রকম। তাহলে pulmonary artery এবং veins দুইটাই হচ্ছে শর্ট, থিন, ডিস্টেন্সেবল এবং যাদের লার্জ কমপ্লায়েন্স আছে, 7 মিলিলিটার পার মিলিমিটার মার্কারি, মানে 1 মিলিমিটার মার্কারি প্রেসার চেঞ্জ হলে আর্টারি গুলো 7 মিলিলিটার এক্সপ্যান্ড করতে পারে। Bronchial vessels, দেখো, blood also flows through the lungs through small bronchial arteries that originate from the systemic circulation, amounting to 1 to 2% of the total cardiac output. This bronchial arterial blood is oxygenated blood, in contrast to the partially deoxygenated blood in the pulmonary arteries. The bronchial arterial blood passes through the supporting tissue and loses its oxygen. Then it empties into the pulmonary veins and enters the left atrium. তাহলে পালমারি ভেন্সে ঢুকে লেফট অ্যাট্রিয়ামে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ঢুকছে, যেখানে আমার লেফট অ্যাট্রিয়ামে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ঢোকার কথা। এই সামান্য 1 to 2% অফ ব্লাড কিন্তু ডিঅক্সিজেনেটেড হয়ে ঢুকে, এই জন্য এটাকে ফিজিওলজিক্যাল শান্ট বলে। এটা একটা ফিজিওলজিক্যাল শান্ট, মানে এই জন্য আমার যেখানে লেফট অ্যাট্রিয়াল ব্লাডের মধ্যে স্যাচুরেশন 100 মিলিমিটার মার্কারি হওয়ার কথা, সেখানে 95 না 97 মিলিমিটার মার্কারি হয়, বিকজ এই ব্রঙ্কিয়াল ভেসেলস গুলা ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে লেফট অ্যাট্রিয়ামে। প্রেশারস গুলো একটু মনে রাখতে হবে। প্রেশারস ইন দ্য পালমোনারি সার্কুলেশন, সিস্টলের সময় পালমোনারি আর্টারি প্রেশার হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার প্রেশারের সমান 25 মিলিমিটার মার্কারি, আর ডায়াস্টলের সময় পালমোনারি আর্টারি প্রেশার হচ্ছে 8 মিলিমিটার মার্কারি। মেইন পালমোনারি আর্টারি প্রেশার তাহলে হচ্ছে তোমার 15 মিলিমিটার মার্কারি, আর পালমোনারি ক্যাপিলারি প্রেশার হচ্ছে 7 মিলিমিটার মার্কারি। এই চারটা জিনিস একটু মনে রাখবা, তারা হয়তো জিজ্ঞাসা করতে পারে। আর ম্যাম আপনার স্লাইড চেঞ্জ হচ্ছে না, ওই যে একটা ছবি ওটাতেই আটকে আছে। কি যে যন্ত্রণা, কেন যে স্লাইড চেঞ্জ হচ্ছে না, বলো না কেন এতক্ষণ? এখানে দেখা যাচ্ছে, এই ভিউতে দেখা যাচ্ছে, এই ভিউতে স্লাইড দেখা যাচ্ছে, এটা থেকে স্লাইড দেখা যাচ্ছে সবগুলো একসাথে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। দেখা যাচ্ছে না, তাহলে আমি এই ভিউটাতে রাখি, দেখো তো স্লাইড চেঞ্জ হচ্ছে কিনা। ইয়েস ম্যাম হচ্ছে। তাহলে এটাতেই রাখি, ঠিক আছে? ওটা ওই এই শো যখন করি তখন চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রেশার হলো। এবার পিকুলারিটিস অফ পালমোনারি সার্কুলেশন লেখা আছে, দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, পিকুলারিটিস অফ পালমোনারি সার্কুলেশনের মধ্যে প্রথম কথা হচ্ছে পালমোনারি আর্টারিজ ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড আর পালমোনারি ভেইনস ক্যারি অক্সিজেনেটেড ব্লাড, এটা এক নম্বর পিকুলারিটি। দুই নম্বর পিকুলারিটি হচ্ছে পালমোনারি ভাস্কুলার বেড ইজ আ লো রেজিস্ট্যান্স হাই ফ্লো সার্কিট, বাট সিস্টেমিক সার্কুলেশন ইজ আ হাই রেজিস্ট্যান্স লো ফ্লো সিস্টেম। তিন নম্বর হচ্ছে পালমোনারি ভাস্কুলার কম্পোনেন্টস আর রিলেটিভলি শর্ট এন্ড ডিস্টেন্সেবল উইথ লার্জ ক্যালিবার এন্ড লার্জ কমপ্লায়েন্স, ঠিক আছে? 4 number, the lungs serve as a blood reservoir. Loss of blood from the systemic circulation by hemorrhage can be partly compensated for by the automatic shift. মানে যখন তোমার কোনো কারণে যদি প্রচুর ব্লাড লস হয়, হ্যাঁ, ধরো যদি কোনো ব্লাড লস হয়, হ্যামারেজ হয়, তখন লাংয়ে 400 থেকে 500 ml ব্লাড রিজার্ভ থাকে, তখন কিছু ব্লাড ওখান থেকে আমার সিস্টেমিক সার্কুলেশনে শিফট হতে পারে কম্পেনসেশন করার জন্য। সো দ্য লাং সার্ভস অ্যাজ এ ব্লাড রিজার্ভার, এটা ভাইটামিনের কথা। পালমোনারি ক্যাপিলারি প্রেসার হচ্ছে লো, অ্যাবাউট 7 মিলিমিটার মার্কারি। তোমাদের যদি ইয়াটা মনে থেকে থাকে, নর্মালি আমাদের ক্যাপিলারি প্রেসার হচ্ছে 17 মিলিমিটার মার্কারি, কিন্তু পালমোনারি ক্যাপিলারি প্রেসারটা লো, 7 মিলিমিটার মার্কারি। এই জন্য ফিল্ট্রেশন অফ সিস্টেমিক ক্যাপিলারিতে হয়, কিন্তু পালমোনারি ক্যাপিলারিতে ফিল্ট্রেশন অফ ফ্লুইড খুব একটা
হয় না। যদি ফিল্ট্রেশন অফ ফ্লুইড হইতো তাহলে পালমোনারি ইডিমা ডেভেলপ করতো, এবং ইডিমা তো ডেভেলপ করা যাবে না। যেটুকু ফিল্ট্রেশন অফ ফ্লুইড হয় সেটুকু কিন্তু লিম্ফ্যাটিক ড্রেনেজ দিয়ে সরাই নেওয়া হয়। এই প্রশ্নটা ম্যাডাম খুব পছন্দ করে, জিজ্ঞাসা করবে যে পালমোনারি ইডিমা কেন হচ্ছে না, কেন আমার লাংসের মধ্যে ফিল্ট্রেশন হয়ে কেন ইডিমা হয়ে যাচ্ছে না। তখন তোমাদেরকে বলতে হবে যে কারণ পালমোনারি ক্যাপিলারি প্রেশারটা অনেক লো, অ্যাবাউট 7 মিলিমিটার মার্কারি, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেটুকু ফিল্ট্রেশন হবে ওইটুকু ফ্লুইড কিন্তু কন্টিনিউয়াস লিম্ফ্যাটিক ড্রেনেজ দিয়ে চলে যাচ্ছে, ফলে আমার লাংস গুলা মোটামুটি ড্রাই থাকে। দিস ইজ হাউ মানে ড্রাইনেস অ্যাচিভ হয়। লাংস ড্রাই থাকতে হবে, লাংসে ফ্লুইড থাকলে হবে না। লাংসে ফ্লুইড থাকলে তো পালমোনারি ইডিমা হবে, ফ্লুরিফিকেশন হবে। লাংসে ড্রাই করার ব্যবস্থা God has already done by giving a low capillary pressure. Hydrostatic pressure তো অনেক কম, 7 মিলিমিটার মার্কারি, যেখানে সিস্টেমিক ক্যাপিলারি প্রেশার হচ্ছে 70 মিলিমিটার মার্কারি। এবং এত রিচ একটা লিম্ফ্যাটিক ড্রেনেজ আছে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে কন্টিনিউয়াস ফ্লুইড ড্রেইন হয়ে যাচ্ছে লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে। এত এক্সটেন্সিভ একটা লিম্ফ্যাটিক নেটওয়ার্ক আছে আমার লাংস এর মধ্যে। এই জন্য আমার লাংসে ইডিমা হয় না। পালমোনারি ইডিমা নর্মাল সিচুয়েশনে হয় না, অ্যাবনর্মাল সিচুয়েশনটা আলাদা কথা, প্যাথোলজিটা আলাদা কথা। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যখন সিস্টেমিক সার্কুলেশনে যখন হাইপোক্সিয়া হয়, মানে যখন অক্সিজেনের অভাব হয়, তখন সাধারণত ভ্যাসোডাইলেশন হয়। কিন্তু লাংসের ক্ষেত্রে যখন অ্যালভিউলার অক্সিজেন কমে যায় তখন ভ্যাসোকনস্ট্রিকশন হয়, অ্যালভিউলার ব্লাড ফ্লো কমে যায়। কারণ যে অ্যালভিউলাতে ব্লাড ফ্লো কম সে অ্যালভিউলাইতে বেশি পরিমাণ না, যে অ্যালভিউলাইতে তোমার মানে এয়ার ঢুকছে না সেখানে বেশি পরিমাণ ব্লাড ফ্লো দিয়ে তো কোনো লাভ নেই, কোনো তো লাভ নেই, কারণ সেই ব্লাডটা তো অক্সিজেন পাবে না। এই জন্য আমাদের বডি কি করে ওই জায়গায় ভ্যাসোকনস্ট্রিক্ট করে ফেলে, তখন অ্যালভিউলার ব্লাড ফ্লোটা কমে যায়। তাহলে ডিক্রিজড অ্যালভিউলার অক্সিজেন রিডিউসেস লোকাল অ্যালভিউলার ব্লাড ফ্লো এন্ড রেগুলেটস পালমোনারি ব্লাড ফ্লো ডিস্ট্রিবিউশন। কিন্তু এটা সিস্টেমিকে পুরো অপোজিট হয়। সিস্টেমিকে অক্সিজেনের অভাব হলে, হাইপোক্সিয়া হলে ভেসেলগুলো সাধারণত ডাইলেট করে, কনস্ট্রিক্ট করে না। কিন্তু পালমোনারিতে যখন অ্যালভিউলার অক্সিজেন কমে যায় তখন সেই অ্যালভিউলার চারপাশে যে ক্যাপিলারি গুলো আছে ওগুলো কনস্ট্রিক্ট করে, ওগুলোতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। কারণ অ্যালভিউলাতে যদি বাতাসই না থাকে তাহলে ক্যাপিলারি দিয়ে ব্লাড দিয়ে কি করবে, সে তো আর অক্সিজেন পাবে না, সে তো আর কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারবে না। এই জন্য এটাও একটা প্রোটেক্টিভ মেকানিজম। আমার যদি কোনো অ্যালভিউলাতে কোনো কারণে ভেন্টিলেশন হচ্ছে না তাহলে সেখানকার ব্লাড ফ্লো কমে যায়। এটা লাগবে না, এটা বেশি কঠিন, তোমাদের লাগবে না। অ্যালভিউলাইতে কেন ফ্লুইড কি বলবো অ্যালভিউলাতে কেন ফ্লুইড অ্যাকুমুলেট হচ্ছে না, মেইন কথা হচ্ছে এক্সেস ফ্লুইড ইজ ক্যারিড অ্যাওয়ে থ্রু দ্য পালমোনারি লিম্ফ্যাটিক্স। Thus, under normal condition, the alveoli are kept dry, except for a small amount of fluid. মানে নর্মাল কন্ডিশনে আমার অ্যালভিউলাই ফ্লুইড থাকে না, বিকজ যেটুকু ফ্লুইড অ্যাকুমুলেট হয় সেই ফ্লুইডটা কি হয় পালমোনারি লিম্ফ্যাটিক্স দিয়ে ক্যারিড অ্যাওয়ে হয়। এটুকু বলতে পারলেই হবে, আর বাকি হাবিজাবি বলতে হবে না। নেগেটিভ পালমোনারি ইন্টারস্টিশিয়াল প্রেশারটা যারা পারবে তারা বলবা, যারা পারবে না জাস্ট বলবা যে যেহেতু আমার কন্টিনিউয়াস লিম্ফ্যাটিক ড্রেনেজ দিয়ে এক্সেস ফ্লুইড চলে যায় এই জন্য আমার পালমোনারি ইডিমা হয় না, আমার অ্যালভিউলাতে ফ্লুইড হয় না, অ্যাকুমুলেট হয় না। আচ্ছা, আরেকটা পিকুলারিটি আছে যেটা হচ্ছে জোন, জোন 1, জোন 2, জোন 3। এটা খুব একটা জিজ্ঞাসা করে না, তারপরে মনে হয় লেকচারে বলা হয়েছে না, লেকচারে বলা হচ্ছে না এটা জোনটা। ইয়েস ম্যাম। আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি বাই চান্স জিজ্ঞাসা করে আর কি। এটা একটা পিকুলারিটি আর কি, যে লাঙ্গে 3টা জোন আছে। একটা হচ্ছে এই যে জোনের একটা ছবি দিই তোমাদেরকে, এটা এই জোন 1, জোন 2, জোন 3। ধরা হচ্ছে যে জোন 1-এ ব্লাড ফ্লো খুবই কম, এই যে লোয়েস্ট, তারপর জোন 2-তে মিডিয়াম, জোন 3-তে হাইয়েস্ট। হ্যাঁ, এখানে এটা কিন্তু ইম্পর্টেন্ট জানা যে বেসে পারফিউশন সবচেয়ে ভালো আর অ্যাপেক্সে পারফিউশন সবচেয়ে কম। হ্যাঁ, এটুকুই জানলে ভালো হবে যে এই দেখো জোন 1, জোন 2,
কিছু কি দেখা যাচ্ছে? ইন্টারনেটের কানেকশন খারাপ, এই জন্য বারবার চলে যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে? কিছু শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। কিছু দেখা যাচ্ছে? স্লাইড কি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি অলরেডি 12:30 বেজে গেল, পার্সেন্টেজ নিতে হবে। আমি জাস্ট বুঝাই দিলাম যে জোন 1, জোন 2 আর জোন 3 তোমরা শুধু এটাই মনে রাখো, ব্লাড ফ্লো হচ্ছে উপরে কম, নিচে বেশি, আর মাঝখানে ঠিক আছে। আর সাধারণত আমাদের লাংসে নর্মাল হেলদি অবস্থায় জোন 1 ব্লাড ফ্লো কিন্তু থাকে না, মানে আমাদের মোটামুটি এখান থেকে জোন 2 শুরু হয় আর এখানে জোন 3 থাকে। অনলি যদি তোমার প্রেশার অনেক কম থাকে, মানে ইফ ইউ আর হাইপোটেনসিভ, খুব বেশি প্রেশার কম, এই জন্য অ্যাপেক্সের প্রেশার অনেক কমে গেছে, তখন ব্লাড সাপ্লাই কমে যায়। আমি চাইছিলাম যে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা আরেকবার বুঝাইতে, কারণ তোমাদের ঝামেলা ছিল ওটাতে, কিন্তু যা হোক। আচ্ছা, যেটা করবা, তোমাদের মধ্যে কে মেসেঞ্জার গ্রুপ খুলতে পারে কে? ওই যে যে একটা অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপ আছে না, ওখানে যে অ্যাডমিন আছে 3 জন, তাদের মধ্যে কেউ একজন আমাকে আমাকে অ্যাড করে, আমাকে ট্যাগ করে একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে হবে। সিয়াম নামে কে আছে? সিয়াম আছে ক্লাসে? সিয়াম নামে কেউ আছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি মনে হয় ওই মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন না? ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার লিঙ্কটা পাঠিয়ে দিব মেসেঞ্জারে, তখন তুমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলে আমাকে একটু অ্যাড করে দিও, হ্যাঁ? জি পারবা? ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এই যে অ্যাসাইনমেন্টটা দিলাম, তোমরা এটা একটু স্ক্রিনশট নাও। এই দুটো কোয়েশ্চেন যদি তোমরা লিখে ফেলো, তোমাদের আইটেম গুলো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? যেমন 1 নম্বর আইটেম হচ্ছে প্রথম 2টা কোয়েশ্চেন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। প্রথম 2টা কোয়েশ্চেন হচ্ছে এই যে draw and label a spirogram showing the respiratory volume and capacities, তারপর what is respiratory volume, give its significance, এই দুটা প্রথম আইটেমে। তারপরে দ্বিতীয় আইটেমে হচ্ছে draw and label the respiratory membrane, what are the factors affecting, what is ventilation perfusion ratio, what is the meaning of physiological shunt and physiological dead space. তারপর draw and label the respiratory center, discuss the effect of PCO2 on relation with diaphragm. যদি এগুলো একটু লিখে রাখো, লিখে আমাকে মেসেঞ্জার গ্রুপে এই শুক্রবার বা শনিবারের মধ্যে পাঠিয়ে দিও। ম্যাডামই আমাদেরকে বলেছেন যে আমরা আইটেম কিভাবে নিব সেটা সিদ্ধান্ত নিতে। আমরা মোটামুটি এভাবে সিদ্ধান্ত দিলাম যে অ্যাসাইনমেন্ট দিয়ে যারা যারা অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করবা তাদেরকে আমরা আইটেম ক্লিয়ার করে দিব। আর এটা করতে পারলে ভালো হয়, ঠিক আছে? আর পরীক্ষা কিন্তু অফলাইন হলে, মানে যদি ক্লাস খুলে দেয় তাহলে অফলাইনই হবে, আর যদি ক্লাস খুলে না দেয় তাহলে কি অনলাইনে হবে নাকি অন্য কিছু হবে সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্লাস খুলে দেওয়ার কথা আমি শুনছি, সকাল থেকে ক্লাস খুলে দিতে পারে, তখন অফলাইনে হবে, তখন এসে পরীক্ষা দিতে হবে আর কি। তুমি একটু জাস্ট প্রিপারেশন নাও, বেসিক জিনিসগুলো পড়ো, খুব একটা কঠিন কিছু জিজ্ঞাসা করবে না, ম্যাডামদের এত বেশি জিজ্ঞাসা করার ইচ্ছা নেই। তোমরা মোটামুটি জাস্ট একটা বেসিক জিনিস সবগুলো, এই প্রশ্নগুলো আমি কাউসার আকারে দিয়েছেন, কাউসার আকার থেকে নিয়েছি, এগুলো তোমরা একটু তৈরি করে নিও, ঠিক আছে? আচ্ছা, ম্যাম প্রেসার ইন দ্য পালমোনারি সার্কুলেশন, এটার 6 নাম্বার স্লাইডটার আগ পর্যন্ত কি আরেকবার দেখানো যাবে? এক থেকে 5, মানে 6 নাম্বারের আগে আর কি, 1 থেকে 5 নাম্বার স্লাইডটা। এগুলো তো গাইডলাইনের, এগুলো দেখে তো লাভ নেই। Pressure in the pulmonary circulation, ও আচ্ছা, সার্কুলেশন কথা বলছো, আচ্ছা সার্কুলেশন। এটা 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 জি ম্যাম এটাই হয়ে গেছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, পার্সেন্টেজ গুলো দিয়ে দাও 1 থেকে 10, বলো তাড়াতাড়ি। এক্সকিউজ মি ম্যাম। Ma'am, roll 1. 1 2 ম্যাম 2। 3 ম্যাম 4 5 ম্যাম 4 আছে। Ma'am, roll 3 আছে। আচ্ছা 5 ম্যাম 4 দিছি 5 Ma'am, roll 3. Ma'am, 6. 6 7 Yes, 8 ma'am.
7 আছো? Yes, ma'am. 8, 9, 10, Yes, ma'am. 11, 12. Ma'am, 10 Yes, আছে। ma'am. Ma'am, 12. আচ্ছা, একটু বলার সাথে সাথে একটু রোল নাম্বারটাও বলুন। Ma'am. 13, Ma'am, হ্যাঁ, roll 10 আছে। আচ্ছা আচ্ছা, Ma'am, roll 13 present. 13, Ma'am, 12 দেওয়া হয়েছে। জি জি, 13, 13 present. 14, প্রেজেন্ট ম্যাম।